রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ১২০০ রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে। ২.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও স্বাভাবিক হয়নি কার্যক্রম। আগুন লাগছে, কোথাও যে আগুন, শুধু ধোঁয়া আর ধোঁয়া। স্টুডেন্ট যারা ছিল তারা অনেক সাহসিকতা দেখায় আমাদের উদ্ধার করছে। আমি রোগী নিয়ে এখন কই যাবো, আমার হাতে তো ১ টাকাও নেই, কাগজপত্র টাকা পয়সা সবগুলো বেডে রয়েছে। সব রোগী এখান থেকে পার্শ্ববর্তী হসপিটালের আইসিইউ গুলোতে ট্রান্সফার করা হয়েছে। আমরা তার চিকিৎসা সহ অন্যান্য সার্বিক সব ধরনের ব্যবস্থা দিয়ে যাব ইনশাল্লাহ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাগতীর। কাল আমবয়ান শুরু হবে ইজতেমা। এক পক্ষের মাঠ ছাড়া ও অন্য পক্ষের আসার সময় নিরাপত্তা নিয়ে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। প্রধানমন্ত্রী হিসেবে এটাই শেষ মেয়াদ। ডয়েচে ভেলেকে প্রধানমন্ত্রী বললেন, জনগণের সামনে নেতৃত্ব উপস্থাপন করতে না পারায় সংসদ নির্বাচনে বিরোধীদের ভরাডুবি। জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে এ পর্যন্ত ৭৪ মামলা বিএনপি প্রার্থীর। আইনগতভাবে মোকাবিলা করা হবে বললেন ওবায়দুল কাদের। এবং সেন্ট মার্টিনকে আবারও মিয়ানমারের মানচিত্রে দেখানোয় বাংলাদেশের তীব্র প্রতিবাদ। আগামীকালের মধ্যে সংশোধনের প্রতিশ্রুতি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আগুনে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের চেষ্টায় প্রায় ২.৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালের নিচতলার একটি স্টোররুম থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। হাসপাতালের পরিচালক জানান, হাসপাতালে ভর্তি থাকা প্রায় ১২০০ রোগীকে রাজধানীর বেশ কিছু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে আছেন রিপোর্টার ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাফর, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার পর যে উদ্ধার অভিযান চলছে, সেই উদ্ধার অভিযানের বলা যায় যে রোগীদেরকে সরিয়ে নেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রম মোটামুটি শেষের দিকে। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রায় সব রোগীকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তবে আমরা এখনো দেখতে পাচ্ছি যে কখনো কখনো দু একজন রোগীকে এখনো পর্যন্ত সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে, সরিয়ে নেওয়া হচ্ছে। এবং এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সরকারের বিভিন্ন যে বিভাগ রয়েছে, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়, এই উদ্ধার তৎপরতা পরিচালনা করার জন্য র্যাব, পুলিশ এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যত ইউনিট রয়েছে ঢাকা শহরের এবং আশপাশে, সবাই আসলে এখানে জড়ো হয়েছিলেন। এবং আপনারা জানেন যে রাজধানীর অন্যতম একটি ব্যস্ত হাসপাতাল হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি ১১০০ থেকে ১২০০ শয্যার একটি হাসপাতাল এবং যেই হাসপাতালটি ২৪ ঘন্টাই রোগীদের পদভারে এবং তাদের স্বজনদের পদভারে মুখর থাকে। সেই হাসপাতালটি এখন একটি পরিত্যক্ত একটি ভবন বা পরিত্যক্ত স্থাপনায় পরিণত হয়েছে, কারণ এরই মধ্যে সকল ধরনের রোগীদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হাসপাতালের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে এই হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে, সেই জরুরি বিভাগের কার্যক্রম এখনো পর্যন্ত তারা এখানে চালু রেখেছেন। এবং শেষ পর্যন্ত আসলে বিশাল একটি হাসপাতাল, সেই বিশাল একটি হাসপাতালের কোথাও যদি কোনো রোগী এখনো পর্যন্ত উদ্ধার অভিযানের বাইরে থেকে থাকেন, সেটি যাতে না হন এবং সেটি নিশ্চিত করার জন্য এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, সরকারি এবং বেসরকারি, সবাই
সবাই আসলে এখানে তাদের দায়িত্ব পালন করেছেন এবং আমরা আপনাদেরকে দর্শক জানিয়েছিলাম যে এই খবর পাওয়ার সাথে সাথে এই হাসপাতালের যত চিকিৎসক ছিলেন সেই তারা ইন্টার্ন চিকিৎসক হোক বা একদম হাসপাতালের পরিচালক থেকে প্রফেসর পদমর্যাদার চিকিৎসক যারা ছিলেন তারা সবাই এখানে এই উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন এবং সে কারণেই আসলে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তথ্য অনুযায়ী যে কোনো মানুষের কোনো রোগীর আসলে এই আগুনের কারণে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর পাশাপাশি এই উদ্ধার তৎপরতার জন্য যাদের ভূমিকা যদি বলা না হয় তাহলে আসলে এই যে উদ্ধার তৎপরতা সেটি আসলে অসম্পূর্ণই থেকে যাবে। সেটি হচ্ছে যে সরকারি এবং বেসরকারি যে অ্যাম্বুলেন্স সার্ভিস, সেই অ্যাম্বুলেন্স সার্ভিস রাজধানীর আশপাশের যত অ্যাম্বুলেন্স ছিল সেই সব অ্যাম্বুলেন্স আসলে এখানে এসে জড়ো হয়েছিল। তো আমরা এখন ঢাকা মহানগর অ্যাম্বুলেন্সের যেই সমিতি রয়েছে মালিক কল্যাণ সমিতি তাদের দুজনকে আমরা পেয়েছি। আমরা এখন তাদের সাথে একটু কথা বলবো। আপনারা একটু বলবেন যে আপনারা আসলে কিভাবে এই উদ্ধার তৎপরতায় আজকে ভূমিকা রেখেছেন। ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স, বেসরকারি অ্যাম্বুলেন্স, যখন আমরা খবর পেলাম যে সরদ্দিতে আগুন লাগছে, সরদ্দি হসপিটালে আগুন লাগছে, তখন আমরা সারা ঢাকা শহরে বেসরকারি অ্যাম্বুলেন্স ফোন দিয়ে দিলাম যে সমস্ত অ্যাম্বুলেন্স যাতে সরদ্দি হসপিটালে চলে আসে, যাতে কোনো রুগীর এক হসপিটাল থেকে আরেক হসপিটালে নিতে কোনো ব্যাঘাত না ঘটে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি সর্বোপরি যে আমাদের বেসরকারি অ্যাম্বুলেন্স এই কাজে সার্ভিস দিতে পারে। তো আমরা আশা করি যে আমরা ঠিকমতো সার্ভিস দিয়েছি। সেক্ষেত্রে আমাদের হয়তো একটু ভুল হতে পারে, আমরা এই ভুল করে আমরা চেষ্টা করছি রোডের যানজট এগুলা উপেক্ষা করেও আমরা আসার চেষ্টা করছি যাতে সার্ভিসটা আমরা দিতে পারি। যে আপনি একটু বলবেন যে আসলে আজকের যে উদ্ধার তৎপরতায় আপনাদের কত অ্যাম্বুলেন্স এতে অংশ নিয়েছে এবং সেই ক্ষেত্রে কি আপনারা কোনো টাকা পয়সা দেয়া লেগেছে কিনা? ধন্যবাদ সময় টিভিকে, সময় টিভির মাধ্যমে ওমর ফারুক ভাইকে অশেষ ধন্যবাদ। ভাই নিরলস সংবাদ কালেক্টে এই সংবাদ দেখে বিভিন্ন জায়গা থেকে লোকজন ছড়িয়ে ছিটিয়ে আসছে। আমরা যারা অ্যাম্বুলেন্সের বেসরকারি মালিকরা ছিলাম তারাও আমরা এই লাইভ দেখে দ্রুত আমার 6টা গাড়ি নিয়ে প্লাস আরও প্রায় 1 থেকে 200 প্রাইভেট অ্যাম্বুলেন্স এখানে হাজির হয়ে দ্রুত রুগীগুলোকে বিভিন্ন হসপিটালে আশপাশ থেকে গভর্নমেন্ট হসপিটাল, কুর্মিটোলা হসপিটাল, আরও যারা অন্যান্য হসপিটাল আছেন সব জায়গায় আমরা দ্রুত ট্রান্সফার করতে সক্ষম হয়েছি। এখনও প্রায় সকল রুগী এখান থেকে চলে গেছে, তারপরও প্রায় 20-22টা অ্যাম্বুলেন্স আপনারা দেখছেন এখানে আছেন এবং সম্পূর্ণই এটা আমরা স্বেচ্ছাসেবী হিসেবে নিজের উদ্যোগ নিয়ে বিনা পয়সায় আমরা এখানে সেবা দিয়েছি। এই সংবাদ মাধ্যমে আমি আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের যে উদ্যতন এই অ্যাক্টিভতার কারণে সকল লোকজন এখানে এসে যেভাবে সুন্দরভাবে সহযোগিতা করছে, কোনো প্রাণহানি ক্ষয়ক্ষতি হয় না সম্পূর্ণ। আর সাথে সাথে আমাদের এই অ্যাম্বুলেন্সের যেন দৃষ্টি আকর্ষণ করে, আমরা যারা মানবতর জীবনযাপন করছে আমরা এই অ্যাম্বুলেন্সগুলোতে যেন আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিকে লক্ষ্য দেন। কারণ আমরা কখনো সময় সুযোগ হয় না বা সুযোগ পাবো কিনা জানি না। এই সময় টিভির মাধ্যমে যদি সুযোগ থাকে আমার নেত্রীকে বলে আমাদের অ্যাম্বুলেন্স প্রাইভেট মালিকদের প্রতি উদ্যোগ নিয়ে ভালোভাবে যেন আমরা জীবনযাপন করতে পারি এবং আমাদের ক্ষেত্রে কিছু উদ্যোগ নিয়ে অ্যাম্বুলেন্সকে রাস্তায় চলাচলে যে বিঘ্নগুলো হয় সেগুলো যেন না হয়, বিভিন্ন সময় সহযোগিতা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের দুজনকে ধন্যবাদ। জাফর, আপনি শুনছিলেন যে এখানে আসলে সব ধরনের মানুষের, সব ধরনের পেশাজীবী, সব ধরনের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং যে মানবতা বোধ, সেই মানবতা বোধের কারণেই কিন্তু আজকে এই যে 1100 থেকে 1200 রোগীকে এখানে বিভিন্ন হাসপাতালে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। সেটি আসলে সম্ভব হয়েছে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার কারণেই। আমরা এখানে আসার পরে যারা এখানে উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। সেখানে সেই উদ্ধার তৎপরতায় এই হাসপাতালের আশেপাশে আপনারা জানেন যে এখানে শেরেবাংলা বিশ্ববিদ্যালয় রয়েছে। সেই শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এখানে এসেছিলেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রাথমিক যে একদম শুরুর দিকে যে উদ্ধার তৎপরতা, সেই উদ্ধার তৎপরতাটা তারা আসলে কিভাবে চালিয়েছিলেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে ফায়ার ব্রিগেড বা সরকারি অন্যান্য প্রশাসনের অন্যান্য লোকজন আসার আগেই তারা আসলে উদ্ধার তৎপরতায় হাত লাগিয়েছিলেন এবং তারা হাসপাতালের দোতলা এবং 3তলা থেকে মইয়ের মাধ্যমে তারা আসলে সেই রোগী
রোগীদেরকে সেখানে নিচে নামিয়ে এসেছিলেন এবং তাদেরকে আপনারা শুনতেই পেলেন যে কিছুক্ষণ আগে আমরা বেসরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস যারা দেন ঢাকা মহানগরে তারা আসলে কিভাবে এই উদ্ধার তৎপরতা অংশ নিয়েছেন একদম বিনে পয়সায় নিজেদের উদ্যোগে কারো নিজেরাই এখানে খবর দিয়ে নিজেরাই এখানে সংগঠিত হয়ে এখানে এসেছেন এবং তারা এখানে এই দায়িত্ব পালন করেছেন। এখানে আসার পরে এখানে যারা বিভিন্ন ছাত্র সংগঠন এই ঢাকা মহানগরের এই এলাকার যত ধরনের সংগঠন আছে সামাজিক রাজনৈতিক সংগঠন সবাই আসলে এই উদ্ধার তৎপরতায় তাদের হাত লাগিয়েছিলেন। আপনি প্রত্যক্ষ একবার নিজেই ছিলাম, বিভিন্ন সময় 5:47 এই জিনিসটা উদ্ভূত হয়। আমি একজন ড্রাইভার, আমি স্যারকে নামাই দিয়ে আসার সাথে সাথেই যখন দেখি আমি 3বার প্রথমে ঢোকার চেষ্টা করি কিন্তু ঢুকতে পারিনি। তারপর 4র্থবার যাই 3তলা পর্যন্ত ঢুকতে সক্ষম হই এবং শিশু কোনো আছে নাকি 2জনে পাই তাদের নামাই আনি এবং পর্যায়ক্রমে বিভিন্ন লোকজন নামাই আনি। আর এই ফাঁকে আমি শুধু 99-এ কল দিছি যে আপনাদের কাছে একটু সহযোগিতা চাই, সেটা হলো যে আপনারা যাতে অ্যাম্বুলেন্সগুলো ঢাকা সিটির আশেপাশে যেখানে যত অ্যাম্বুলেন্স আছে শুধু অ্যাম্বুলেন্সগুলোর একটু পাঠান, আমাদের সহযোগিতা করেন, কারণ এই রোগীগুলো ইমার্জেন্সি নিতে হবে। তারা পর্যাপ্ত আমি যতবার ফোন দিছি মিনিমাম আমার মোবাইলে এখনো আছে যে কতবার ফোন দিছি আমি ওনাদের, এবং ওনারা সর্বোচ্চ সার্ভিসটা দিছে এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিছে। এই জিনিসটা ওনাদের ধন্যবাদ, বিশেষ করে 99 সরকারের যে 99 যে চালুটা করছে, বিশেষ করে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আমি একজন এখানে সবারই উদ্ধার করতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি, কারণ যে আমি নিজে প্রত্যক্ষভাবে এইরকমভাবে যেমন কিছুদিন আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে যার কারণে আমরা এই জিনিসগুলো করতে পারছি। আর আমার জানা মতে এতগুলো করছি বিভিন্ন অ্যাম্বুলেন্সে কোনো এখনো ক্ষয়ক্ষতি কারো কিছু সেই ধরনের কিছু হয় নাই। হয়তোবা দেখা যায় যে নামানোর সময় এমনি সময় আগের যেটা ছিল সেটি, কিন্তু এখানে থাকা অবস্থায় কারো কোনো মৃত্যু বা কারো কোনো আঘাত বা ওই ধরনের কিছু নামানোর সময় হয় নাই। সুষ্ঠুভাবেই সবাইকে সম্পূর্ণভাবে নামাইতে সক্ষম হয়েছি। 3তলায় বিশেষ করে ধোঁয়াটা ছড়াই যাওয়ার পরিপ্রেক্ষিতে 2তলা 3তলা মূলত আগুনটার যে জিনিসটা হয়েছে সেটা হলো শিশু ওয়ার্ড থেকে, 3তলা শিশু ওয়ার্ড থেকে পাশেই ছিল স্টোরটা, যার কারণে ওখান থেকে দূরত্ব জিনিসটা ছড়াই যায় এই দুর্ঘটনাগুলো ঘটে উত্তর সাইডে। জাফর, আপনি শুনছিলেন যে কিভাবে আগুনটা লেগেছে এবং কিভাবে একটি শিশু ওয়ার্ডে মূলত সেই আগুনটা ছড়িয়ে পড়ছিল এবং তাৎক্ষণিকভাবে উপস্থিত যারা আছেন বিভিন্ন, একটু আগে যার সাথে কথা বলছিলাম তিনি একজন গাড়ি চালক, হাসপাতালের একজন গাড়ি চালক, তিনিও এই উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছিলেন। এভাবে আসলে আশেপাশে যারা যেভাবে পেরে তারা অংশ নিয়েছেন। এখানে আরো একজন যিনি উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছিলেন তিনি এখানে আছেন। আমি একটু জানতে চাইবো আপনার পরিচয় এবং আপনি কিভাবে এই উদ্ধার তৎপরতায় সম্পৃক্ত হয়েছেন। হ্যাঁ, আমি যখন 5টা বাজে তখন আমি দেখছি এখানে হাঁটাহাঁটি করতেছি, দেখেছি ধুমা, তখন আমি ভিতরে ঢুকেছি, ধুমা বেরোচ্ছে, তখন ভিতরে দেখি একটা 75 বছর বয়স বুড়া, সে মুর্মুষ শুয়ে আছে, 2জন মহিলা ছিল, এত খারাপ লাগছে। তখন আমি এখান থেকে এখানে 2জনকে নিয়ে রাস্তার বেশি একটা সিএনজি দিয়ে পার করে দিচ্ছি। আরেকজন বয়স্ক, তো 80 বছর হবে, অ্যাজমা রোগী, শ্বাসকষ্ট, সে যায় যে অবস্থা, তাকে আমি কি করছি এইভাবে করে নিয়ে পাশের একটা হাসপাতাল আছে ওখানে নিয়ে গেছি। তার 2টা মেয়ে ছিল, মেয়েরা বলছে আমাদের হাত পা ধরে আমাকে রক্ষা করেন, আমার বাবাকে বাঁচান। তখন এখানে অনেক লোক ছিল, ওরা খালি দেখতেই এসছে, মনে একজন উদ্ধার করবে, কাছে আসবে, খালি কি হয়েছে না হয়েছে এগুলোই বলতেছে। তখন আমি নিজে এখান থেকে 2টা করে নিয়ে তারপরে পাশে হাসপাতালে ভর্তি করছি। আপনি কি করেন? আমি এখানে আমার বাসা রংপুরে, আমি এখানে আসছি, আমার ভাই কাটিয়াতে ভর্তি, ওখানে ব্লক হয়ে গেছে একটা 99%। সে ভাইকে রেখে আমি দেখছি যে ধুমা, তখন আমি দ্রুত ভিতরে ঢুকছি। আমার ধুমাতে আমার মনে শ্বাসকষ্ট, কি আমি দম বন্ধ হয়ে গেছে, আমার পেট নিচু হয়ে গেছে, আমি তাতে ভারী ওজন আমি একাই বহন করছি। এটা হাসপাতালের যারা চিকিৎসক ছিলেন এবং যারা আপনার ছাত্র ছিলেন তারা কিভাবে এখানে এই উদ্ধার তৎপরতা অংশ নিয়েছে? তাদের অবদান বলার মতো নয়। তারা যদি শুরুতে এই উদ্যোগটি না দিত নিজের উদ্যোগে, তাহলে আজকে হয়তো বা সরকার এত অল্প সময় এটা রোগীদের উদ্ধার করতে ব্যর্থ হইতো। শুধু মেডিকেল স্টুডেন্ট শুরুর কারণে তারা নিজ উদ্যোগে যে পদক্ষেপটা নিছে এবং শুধু মাঠে ঘুরে ঘুরে রোগীরা কি অবস্থা আছে এবং তাদেরকে কোন কোন মেডিকেলে পাঠাইতে হবে অ্যাম্বুলেন্স ডেকে উড়াই দিছে। প্লাস জি, আপনাকে ধন্যবাদ। দর্শক,
জাফর, আপনি শুনছিলেন যে কিভাবে এই উদ্ধার তৎপরতা পরিচালিত হয়েছে, এবং আমি শুরুতেই বলছিলাম যে এটি রাজধানী কেন পুরো বাংলাদেশের একটি প্রধান হাসপাতাল, যেখানে 11 থেকে 1200 শয্যার একটি হাসপাতাল, এবং জটিল যত রোগ আছে সকল রোগের চিকিৎসা এখান থেকে দেয়া হয়, এবং সেই হাসপাতালটি এখন পরিত্যক্তই বলা যায়। সকল রোগীকে এখানে বের করে দেওয়া হয়েছে, যদিও হাসপাতালের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে জরুরি বিভাগটি এখনো পর্যন্ত চালু আছে, কিন্তু হাসপাতালের যে মূল কার্যক্রম সেটি আসলে কবে নাগাদ আবার শুরু করতে পারবে সেটি আসলে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আর যেহেতু এখানে একটি আগুন লাগার ঘটনা ঘটেছে, সেই আগুন লাগাটা কেন হয়েছে সেটি বের করার জন্য 7 সদস্যের তদন্ত কমিটি হয়েছে, এবং সেই তদন্ত কমিটি রিপোর্ট অনুযায়ী এই হাসপাতালের যে অগ্নি নির্বাপন ব্যবস্থায় কোনো ত্রুটি রয়েছে কিনা, নিশ্চয়ই সেই ত্রুটিগুলোর চিহ্নিত করে এবং সেগুলো সারাই করে তারপরেই নিশ্চয়ই আবার এটি চালু করা হবে। তবে সেটি আসলে কবে সেটি আমরা এখনো জানতে পারিনি। নিশ্চয়ই শীঘ্রই হাসপাতাল কর্তৃপক্ষ যারা এখানে রোগীদের উদ্দেশ্যে সেটি জানাবেন। আমরা সন্ধ্যা থেকে এখানে যখন ছিলাম তখন আমরা দেখেছি যে কোনো রোগী এখানে চিকিৎসা নিতে এসেছেন, হয়তো তারা সেই খবরটি পাননি। তো এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। যে কোনো সংকটে যে বাংলাদেশের সব নাগরিক এক হয়ে সেই সংকট থেকে উদ্ধারের চেষ্টা করে, সেটি আমরা আরেকবার দেখলাম সোহরাওয়ার্দী হাসপাতালে। এত বড় একটি আগুনের ঘটনার পরও কিন্তু কোনো ধরনের হতাহত কিংবা ক্ষয়ক্ষতি আসলে তেমনটি হয়নি। সে বিষয়গুলো জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। এদিকে বেশ কিছু রোগীকে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাফর, ঢাকা মেডিকেল হাসপাতালে কিন্তু এই মুহূর্তে আমি অবস্থান করছি, যেটা ওমর ফারুক যেটা বলছিলেন, আমাদের সহকর্মী যে সোহরাওয়ার্দী হাসপাতালে যে এখন বর্তমান অবস্থা, এবং তারপরে যারা অগ্নিকাণ্ডের পরপরই কিন্তু যেই রোগীরা এই ঢাকা মেডিকেলে কিন্তু বেশিরভাগ রোগী কিন্তু এখানে এসেছেন, এবং তাদেরকে সঙ্গে সঙ্গে কিন্তু চিকিৎসা ব্যবস্থা করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। এবং আমি বলে রাখতে চাই যে এখানে কিন্তু এই মুহূর্তে প্রায় 2 শতাধিক রোগী কিন্তু এখানে অবস্থান করছে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে যারা এসেছেন। আমরা একটি বিষয় বলে রাখতে চাই যে এখানে যখন আমরা এসেছি সন্ধ্যার পরপরই, যখন অগ্নিকাণ্ডের পরপরই ঢাকা মেডিকেল যখন স্থানান্তর করা হচ্ছে রোগীদেরকে, তারা এই হাসপাতালে আসার পরপরই এখানকার যে কর্তব্যরত যে পুলিশ সদস্য এবং আনসার সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু এখানে তাদেরকে খুব সুশৃঙ্খলভাবে সেই অ্যাম্বুলেন্স থেকে তাদেরকে নামিয়ে তাদেরকে ভিতরে ঢুকেছে জরুরি বিভাগ দিয়ে। এবং একটি বিষয় বলে রাখতে চাই যে এই অ্যাম্বুলেন্সে আসার ক্ষেত্রে কোনো ধরনের টাকা পয়সা কিন্তু তাদের কাছ থেকে নেওয়া হয়নি, কোনো ফি কিন্তু নেওয়া হয়নি অ্যাম্বুলেন্সে। এইখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন এবং সরকারিভাবে তাদের সেই অ্যাম্বুলেন্স সেবাটি কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে, এবং এটি কিন্তু শুরুর স্টেপ বলতে পারি। তারপরেই এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ঢোকার পরেই এখানে তাদেরকে টিকিট দিয়ে বিভিন্ন মাধ্যমে তাদেরকে টিকিট দিয়ে তাদেরকে যেখানকার যেই রোগী তাদেরকে সেইভাবেই বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে। যদিও প্রথমে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করার কোনো একটি অবস্থা তৈরি হয়নি, কারণ যেহেতু একসঙ্গে অনেকগুলি রোগী অতিরিক্ত চাপ তৈরি হয়, এবং সেই চাপের পরেই কিন্তু মূলত তারা পরবর্তীতে এই রেজিস্ট্রেশন করার একটি পদক্ষেপ নেয়। এবং সেই সঙ্গে বলে রাখতে চাই যে এখানকার যে পরিচালক রয়েছেন, যে কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা কিন্তু এখানকার যে কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছেন, কর্মচারী রয়েছেন, কর্মকর্তা যারা রয়েছেন, তাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। তাছাড়াও যারা ডিউটিতে ছিলেন না তাদেরকেও কিন্তু ডেকে আনা হয়েছে জরুরি ভিত্তিতে, তাদেরকে কল করে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, এবং সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। এবং এখন কিন্তু ইতিমধ্যেই সেই চিকিৎসা কিন্তু সেবা তারা কিন্তু দিচ্ছেন, এবং চিকিৎসকরা স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সেবা দিচ্ছেন। যদিও আপনারা জানেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যেই শয্যা রয়েছে, যে ধারণ ক্ষমতা, তার থেকে বেশিরভাগ কিন্তু ধারণ ক্ষমতা কিন্তু লোকজন রোগীরা কিন্তু এখানে এসে থাকে। তার উপরে আজকে কিন্তু একটা বাড়তি চাপ এখানে তৈরি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই চাপ সামাল দিতে সব ধরনের ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে, সেটা আমাকে জানিয়েছেন এখানকার পরিচালক। তো এই মুহূর্তে আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল সর্বশেষ। জাফর, সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লাগার পর সেখান থেকে রোগীদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেখানকার যে রোগীগুলো স্থানান্তর করা হয়েছিল তাদের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। রাত 11টার সময় আরও থাকছে। সমমনা 21 সংগঠনকে সঙ্গে নিয়ে ডাকসু নির্বাচনে কাজ করার ঘোষণা ছাত্রলীগের। সহাবস্থানের মতো অন্যান্য দাবি মেনে নেয়ার প্রত্যাশা ছাত্রদলের। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে এখন জার্মানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। বিমানবন্দরে জার্মান প্রবাসীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা
15 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি জার্মানিতে অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন। সেখানে রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন তিনি। 17 থেকে 19 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফরের সময় সেখানে শ্রম বাজার উন্মুক্ত করার পাশাপাশি বিনিয়োগের জন্য 2টি সমঝোতা চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এর আগে সকাল 8:30টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকা ছেড়ে যায়। বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রী পরিষদের সদস্যরা। উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান। 20 ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ পরিচালনায় জনগণের সামনে নেতৃত্ব উপস্থাপন করতে না পারায় জাতীয় সংসদ নির্বাচনে বিরোধীদের ভরাডুবি হয়েছে। জার্মান টেলিভিশন ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে, নিশ্চিত করেছে খাদ্য, চিকিৎসা সহ সব মৌলিক অধিকার। এ সময় এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার শেষ মেয়াদ। Consecutive third term, and before that I was Prime Minister, so it's my 4th term, so I don't want to continue more. I think that everybody should take a break, and then we can make accommodation for younger generation. Actually, you see, when you contest election, what people want to see, who is the leader, they couldn't present that. Actually, their lack of politics is mainly there, that they couldn't present any leadership that who will run the country. Become Prime Minister, first thing I decided that I will open up everything to the private sector. One thing is to ensure freedom of speech, ensure people's freedom of movement and right, and our first priority was to ensure food security. So country become self-sufficient in food. Then education, that is also very, very important. That is to keep peace in this country, a peaceful atmosphere, right? So, well, I told you the people have every right to speak what they want to, but it is good for the country, good for the people, good for the girls, boys, or human being. That is my concern, and of course we will do that. কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাক্তির। তাবলিগ জামাতের দুপক্ষের সব দ্বন্দ্ব সংঘাত অবসানের দাবি জানিয়েছেন সাধারণ মুসল্লিরা। এদিকে দুপক্ষকে ধৈর্যের সঙ্গে ইজতেমা সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন র্যাব মহাপরিচালক। অন্তর্বর্তীকালীন নিরাপত্তা নিয়ে তৎপর তারা জানিয়ে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি। দ্বন্দ্ব সংঘাত, দুই পক্ষের মুখোমুখি অবস্থান, সব মিলিয়ে এবছর অনেকটা অনিশ্চিত ছিল বিশ্ব ইজতেমার আয়োজন। পরবর্তীতে সরকারের হস্তক্ষেপে 15 থেকে 18 ফেব্রুয়ারি টানা 4 দিন আলাদাভাবে ইজতেমা পরিচালনায় সম্মত হয় দুপক্ষ। এর মধ্যে প্রথম 2 দিন ইজতেমার মাঠে থাকবেন মাওলানা জুবাইরের অনুসারীরা এবং শেষ 2 দিন মাওলানা সাদের অনুসারীরা ইজতেমায় অংশ নেবেন। শর্ত অনুযায়ী প্যান্ডেল তৈরি সহ যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রমে একসঙ্গেই কাজ করার কথা থাকলেও বুধবার পর্যন্ত মাঠে দেখা যায়নি সাতপন্থীদের। অন্যদিকে সরকারের বেঁধে দেওয়ার সময়ের একদিন আগে বৃহস্পতিবার থেকেই নানা আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছে জুবাইরপন্থীরা। তবে এই বিভেদের অবসান চান সাধারণ মুসল্লিরা। এখানে বিভেদ বলতে কোনো জিনিস নাই, এবং এখানে যারা আছে এদের ভিতরে মুসল্লিদের ভিতরে বিভেদ বলে আমাদের কোনো জিনিস কোথাও আমরা আলোচনা পাই নাই, এবং কেউ কোনো আলোচনাও করতেছে না। বিভেদ আমরা কোনো কিছু দেখি না, বা বিভেদ আমাদের অন্তরও নেই। আমরা এখানে ঈমান আমলের জন্য উম্মতি মুহাম্মদি কিভাবে আল্লাহ তাআলা এবং রাসূলের আদর্শের উপরে দুনিয়াতে দিন যাপন করতে পারি, আখেরাতে আল্লাহ সন্তুষ্ট নিয়ে আমরা কবরে যেতে পারি, এটা আমাদের মেইন উদ্দেশ্য। এখানে সবাই কাজ করেছে, কে কাজ করেছে না করেছে এটা তো আমরা জানি না, তবে প্রত্যেকটা আল্লাহর বান্দা নবীর উম্মত এই কাজের জিম্মাদারি নিয়ে এই কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করতেছে। এদিকে ইজতেমাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান র্যাব মহাপরিচালক। আর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলছেন, দুই পক্ষের স্থান বদলের দিনটিকে ঘিরে বিশেষ নজরদারি থাকবে। মাঠ প্রস্থান এবং মাঠে প্রবেশ এটা যেন সুষ্ঠুভাবে হয়, সেটির কারণে এই দুই পক্ষের ভিতরে 10 পয়েন্টের একটা এমইউ স্বাক্ষরিত হয়েছে। সেখানে এই বিষয়গুলো বিস্তারিত বলা আছে। এ ব্যাপারে আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করা আছে। তারা সবাই সর্বোচ্চ
সর্বোচ্চ সহিষ্ণুতা, সর্বোচ্চ ধৈর্য, বিভেদ বিসম্বাদকে দূরে রেখে শান্তিপূর্ণভাবে যাতে করে এই 4 দিন অনুষ্ঠিত হতে পারে সেই প্রচেষ্টা নেবেন। সাদা পোশাকে থাকবো অথবা ইউনিফর্মে থাকবো, কিন্তু কোনো রকম গুজবে কেউ কান দেবেন না। ইজতেমায় আগত দেশি বিদেশি মুসল্লিদের মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হবে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, টঙ্গী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন 12টি আসনের বিএনপির প্রার্থীরা। এ নিয়ে এখন পর্যন্ত 74 প্রার্থী মামলা করলেন। আজ সকালে বিএনপির প্রার্থীরা হাইকোর্টের নির্বাচনী বেঞ্চে এসব মামলা দায়ের করেন। নির্বাচনী কেন্দ্রে বিভিন্ন অনিয়মের বিষয়ে মামলার নথিতে উল্লেখ করা হয়। বাদীপক্ষের আইনজীবীরা বলেন, বিভিন্ন অনিয়মের নথি হাতে পেতে সময় লাগায় মামলা দায়ের করতে বেশি সময় লেগেছে। এরই মধ্যে নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য 6টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। নির্বাচনী বেঞ্চে বিএনপি প্রার্থীদের মামলা আইনগতভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই তারা এ পদক্ষেপ নিয়েছে। এ সময় ঐক্যফ্রন্টের গণশুনানি কর্মসূচিকে গণতামাশা বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। ডক্টর কামাল হোসেনের নাম উচ্চারিত হয় প্রধান বিচারপতি হিসাবে, তো সেটা কি গণশুনানি? সেটা তো গণতামাশা হয়ে যাবে। আন্দোলনেও পরাজিত হয়, নির্বাচনেও পরাজিত হয়। তাদের সামনে নালিশার মামলা ছাড়া অস্তিত্ব টিকিয়ে রাখার আর কোনো পথ খোলা থাকে না। এইসব করে হতাশ কর্মীদের চাঙ্গা রাখাই হলো তাদের উদ্দেশ্য। মামলা হচ্ছে, অসুবিধে কি? মামলা তো তারা করবেই, আর মামলা হলে মামলা আমরা ফেস করব। রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে নগরীর কাপ্তান বাজার এলাকায় র্যাব 3 ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানের অভিযুক্ত ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়। র্যাবের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল একরামুল হাসান সাংবাদিকদের জানান, গতকাল সকালে বাসার অন্যরা কাজে গেলে গারো গৃহকর্মীকে ধর্ষণ করে গৃহকর্তা ইউসুফ। পরে ইউসুফের স্ত্রী অচেতন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। ইউসুফের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব। মুন্নিকে একা পেয়ে গতকাল সকাল 6:30টার সময় সে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ভিকটিমের অবস্থা যখন খুবই খারাপ হয়ে যায়, সংকটপূর্ণ হয়, অবস্থা বেগতিক দেখে আসামি ইউসুফ আলী সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাটি জানার পরেই আমাদের যে সার্ভেলেন্স টিম, গোয়েন্দা টিম, আমরা এটা নিয়ে কাজ করতে শুরু করি এবং কাজ করার এক পর্যায়ে আজকে 1:30টার সময় কাপ্তান বাজার এলাকা থেকে মূলত আমরা সে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে এখন পরিত্যক্ত ভবনে পরিণত। চিকিৎসা সেবা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা। 1200 রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে। মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ টঙ্গীর তুরাক্তির। কাল আমবয়ানে শুরু হবে ইজতেমা। এক পক্ষের মাঠ ছাড়া ও অন্য পক্ষের আসার সময় নিরাপত্তা নিয়ে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। প্রধানমন্ত্রী হিসেবে এটাই শেষ মেয়াদ। ডয়েচে ভেলেকে প্রধানমন্ত্রী বললেন, জনগণের সামনে নেতৃত্ব উপস্থাপন করতে না পারায় সংসদ নির্বাচনে বিরোধীদের ভরাডুবি। এবং জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগে এ পর্যন্ত 74 বিএনপি প্রার্থীর মামলা আইনগতভাবে মোকাবেলা করা হবে বললেন ওবায়দুল কাদের। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।